আলাইকুম এভরিওয়ান। আজিবাড়ি স্কুল অ্যান্ড কলেজের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ স্কুল কলেজ বন্ধ থাকায় সরকার কর্তৃক আদেশ অনুযায়ী অনলাইন ভিত্তিক পদার্থবিজ্ঞান ক্লাসে আমি আমার সকল ছাত্রছাত্রীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ স্কুল কলেজ বন্ধ থাকায় ছাত্রছাত্রীরা পড়াশোনা থেকে অনেক পিছিয়ে গিয়েছে। এখন তাদের এই পড়াশোনাকে সচল রাখার জন্য আমাদের এই অনলাইনে ক্লাস করা। আশা করি তোমরা আমাদের ক্লাসগুলো আমাদের চ্যানেলে ফলো করার চেষ্টা করবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তো কথা না বাড়িয়ে চলে যাই আজকে আমাদের পাঠে। আজকে আমি পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইয়ের 7ম অধ্যায় অর্থাৎ পদার্থের গাঠনিক ধর্ম নিয়ে আলোচনা করব। পদার্থের গাঠনিক ধর্মে অনেক টপিকসই আছে, তার মধ্যে আমি তোমাদের স্থিতিস্থাপকতা সম্পর্কিত রাশিমালা নিয়ে আলোচনা করব। স্থিতিস্থাপকতা রাশিমালা সম্বন্ধে জানতে হলে আমাদের এই সম্পর্কিত কতগুলো সংজ্ঞা নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে আসি, স্থিতিস্থাপকতা কি? স্থিতিস্থাপকতা, আমরা যদি কোনো বস্তুকে বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে যদি বস্তুটিতে বিকৃতি ঘটে, অর্থাৎ যদি বস্তুটির রূপ পরিবর্তন হয় এবং যদি ওই বস্তুটিতে যে বলটা প্রয়োগ করা হয়েছিল সে বলটা যদি ব্যাক করে নিই, উইথড্র করে নিই, অর্থাৎ যদি বলটাকে অপসারণ করি, তাহলে বস্তুটি আগের ধর্মে ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে। ধরো তুমি একটা রাবারকে টান দিলে, টান দেওয়ার পরে তুমি আবার সেই টানটা ছেড়ে দিলে, তখন কি হবে? রাবারটা তার আগের ধর্মে ফিরে আসবে না? হ্যাঁ, পদার্থের এই যে আগের ধর্মে ফিরে আসা, এটাই হচ্ছে স্থিতিস্থাপকতা। সহজ ভাষায় বলতে গেলে, যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে যদি বস্তুটির বিকৃতি ঘটে তাহলে সেই বিকৃত বস্তুর ওপর বলটি অপসারণ করার পরে যদি বস্তুটি আগের ধর্মে ফিরে আসে বা ফিরে আসার চেষ্টা করে, বস্তুর সেই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা এবং সেই বস্তুটিকে বলা হয় স্থিতিস্থাপক বস্তু। এরপর আসি নমনীয় বস্তুটি। বাহ্যিক বল প্রয়োগ করার পর যদি বস্তুটি বিকৃতি ঘটে এবং বস্তুটি থেকে যদি বল অপসারণ করার পরে বস্তুটি পূর্বের ধর্মে ফিরে না আসে, তাহলে সেই বস্তুটিকে বলা হয় নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি। তুমি দেখবে একটা প্লাস্টিক বডিকে তুমি যদি কিক অর্থাৎ লাথি মারো বা বলটি তখন যদি চুপসে যায়, তারপর তুমি লাথি মারা তুমি থামিয়ে দিলে, তখন কি দেখবে? যে বলটা যেরকম ছিল সেরকমই আছে, প্লাস্টিক বডি। তো এই ধরনের বস্তুকে বলা হয় নমনীয় বস্তু বা প্লাস্টিক বডি। এরপরে আসি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হচ্ছে যে সকল বস্তুর ওপর বল প্রয়োগ করে বিকৃতি ঘটালে বল অপসারণ করার পর যদি বস্তুটি একদম সম্পূর্ণ আগের অবস্থায় ফিরে যায়, তখন তাকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এরপরে আসি পূর্ণ দৃঢ় বস্তু। দৃঢ় বস্তু বলতে আমরা কি বুঝি? একটা রিজিড বডি, তাই না? তো রিজিড বডি হচ্ছে সে সকল বডি যে সকল বডিতে আমরা যদি ফোর্স অ্যাপ্লাই করি, ঠিক আছে, যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বস্তুটির কোনো বিকৃতি ঘটে না। যে সকল বস্তুর ক্ষেত্রে এরূপ ঘটে, হচ্ছে বস্তুটিকে বল প্রয়োগ করার পর বস্তুটিতে কোনো রূপ বিকৃতি ঘটে না, সেটি হচ্ছে পূর্ণ দৃঢ় বস্তু। যেহেতু পূর্ণ দৃঢ় বস্তু আমাদের সচরাচর দেখতে পারি না, তবে উদাহরণ হিসাবে আমি বলতে পারি কাঁচ এবং ইস্পাত। যদি বলটা কম প্রয়োগ করা হয় সেক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, এরপরে আসি স্থিতিস্থাপক সীমা। প্রত্যেকটা বস্তু একটা নির্দিষ্ট পরিমাণ বল অথবা পীড়ন সহ্য করতে পারে। এখন ধরো তুমি একটা স্প্রিংয়ে 50 কেজি বল 50 কেজি ভার নিতে পারে। তুমি যদি স্প্রিংয়ের আটটাতে 50 কেজির বেশি ভার আটকে দাও, তখন কি হবে? স্প্রিংয়ের তারটি ছিঁড়ে যাবে, তাই না? মানে প্রত্যেকটা বস্তুতে বল প্রয়োগ করার জন্য একটা লিমিট থাকে, যে লিমিটটার মধ্যে ওই বস্তুটা স্থিতিস্থাপক থাকে, সেটাই হচ্ছে
স্থিতিস্থাপক সীমা। সুন্দর করে বলতে গেলে যদি আমি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, সর্বোচ্চ যে বলের কারণে বস্তুটি পূর্ণ স্থিতিস্থাপক থাকে তাকে স্থিতিস্থাপক সীমা বলে। এরপর আসি স্থিতিস্থাপক ক্লান্তি। স্থিতিস্থাপক ক্লান্তি স্থিতিস্থাপক ক্লান্তি হচ্ছে পদার্থে যে ধর্মের কারণে এর ভেতরকার স্থিতিস্থাপকতা নষ্ট হয়, সেটাই হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। আচ্ছা, আমরা সবাই মোজা, তারপর হচ্ছে চুলের তুলি ব্যবহার করে থাকি, তাই না? তো দেখবে দীর্ঘদিন যাবত চুলের তুলি অথবা রাবার ব্যান্ড অথবা মোজা ব্যবহার করার পরে ওগুলো ঢিলা হয়ে যায়। খেয়াল করেছ? হ্যাঁ, এটাই হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তি। একটা ইলাস্টিক বডি উপর্যুপরি ব্যবহারের কারণে বস্তুটার মধ্যে স্থিতিস্থাপকতা হ্রাস পায়, আর এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপক ক্লান্তি। এরপরে আসি অসহ ভার, অসহ ভার এবং অসহ পীড়ন। অসহ ভার, অসহ মানে কি? মানে এটা শুনলে মনে হয় যে সহ্য করা যায় না, লাইক এরকম, মানে যে পর্যন্ত সহ্য করতে পারে সেটা, তাই না? তো অসহ ভার হচ্ছে যদি কোনো একটা তারে বা যে কোনো একটা স্থিতিস্থাপক বস্তুর মধ্যে একটা ভার জোড়ানো হয় এবং সেটার কারণে যদি ওই বস্তুটা ভেঙে যায় বা ছিঁড়ে যায়, সেটাই হচ্ছে অসহ ভার। যদি আমি সুন্দর করে বলতে যাই বা সহজ ভাষায় বলতে যাই, যে বলের কারণে কোনো বস্তুটি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, অর্থাৎ বস্তুর ভেতর যে উপাদানগুলো আছে সেগুলো হচ্ছে ভেঙে যাবে, সেটাই হচ্ছে অসহ ভার। আর অসহ পীড়ন হচ্ছে অসহ ভরের কারণে বস্তুর একক ক্ষেত্রফলে যে বল অনুভূত হয়, বস্তুর একক ক্ষেত্রফলে অসহ ভরের কারণে যে বল অনুভূত হয় সেটাই হচ্ছে অসহ পীড়ন। এবার আসি বিকৃতি। বিকৃতি যখন আমরা বলি তখন মানে কি বোঝায়? একটা মানুষকে ঘুষা মারলাম, মানুষটার চেহারা বিকৃতি হয়ে গেল, হচ্ছে রূপ চেঞ্জ হওয়া। রূপ চেঞ্জ হয়ে হচ্ছে বিকৃতি। তুমি একটা প্লাস্টিক বলকে পাঞ্চ মারো, তুমি হচ্ছে যদি একটা কি বলে আটার যে আমরা যে রুটি বানানোর সময় যে আটার গোল গোল ডো বানাই, হ্যাঁ, ওগুলোতে পাঞ্চ করলে কি হয়? চুপসে যায়, তাই না? মানে আগে গোল থাকে, পরে দেখা যায় কি আগে গোল থাকে, পরে দেখা যায় যে সেটা একটা বৃত্তের আকার ধারণ করে। আচ্ছা, বিকৃতি হচ্ছে সেটাই। তুমি যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করো এবং এর ফলে যদি এর রূপের পরিবর্তন হয়, সেটাই হচ্ছে বিকৃতি। তো বিকৃতিকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এভাবে: বস্তুর একক মাত্রায় যে রূপ বিকৃতি ঘটে সেটাই হচ্ছে বিকৃতি। পদার্থের বিকৃতি সাধারণত 3 ধরনের হয়। একটা হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি, দ্বিতীয়টি হচ্ছে আয়ত বিকৃতি এবং তৃতীয়টি হচ্ছে মোচড় বা ক্রিন্তন বা বিবর্তন বিকৃতি। বুঝছো? এখন আমরা পড়ব দৈর্ঘ্য বিকৃতি কি। যদি তুমি L দৈর্ঘ্যের একটা তার নাও এবং এতে যদি তুমি F পরিমাণ বল প্রয়োগ করো এবং এর ফলে L পরিমাণ প্রসারণ হয়, তখন দৈর্ঘ্য বিকৃতি হবে L/L। আমি যদি এটাকে সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি, দেখো, বাহ্যিক বলের কারণে যদি কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন হয়, তাহলে বস্তুর একক দৈর্ঘ্যের পরিবর্তনকে বলা হয় দৈর্ঘ্য বিকৃতি। অর্থাৎ L পরিমাণ দৈর্ঘ্যে বিকৃতি ঘটে আচ্ছা, যা বলতেছিলাম দৈর্ঘ্য বিকৃতি। যদি L পরিমাণ দৈর্ঘ্যে
বিকৃতি ঘটে এল, তাহলে এক পরিমাণ দৈর্ঘ্যে বিকৃতি ঘটে এল বাই এল। এটা হচ্ছে স্মল এল আর এটা হচ্ছে ক্যাপিটাল এল। তো দৈর্ঘ্য বিকৃতি সম্পর্কে আমরা জেনে গেলাম। এবার আসি আয়তন বিকৃতি। বাহ্যিক বলের কারণে যদি কোনো বস্তুর আয়তনে পরিবর্তন ঘটে, তাহলে বস্তুর একক আয়তনের বিকৃতি হচ্ছে একক আয়তনের পরিবর্তনই হচ্ছে আয়তন বিকৃতি। যদি ভি আয়তনের বস্তুতে আয়তন বিকৃতি বা আয়তন পরিবর্তন স্মল ভি হয়, তাহলে এক আয়তনের বস্তুতে আয়তন পরিবর্তন হয় স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এটা হচ্ছে আয়তন বিকৃতি। এখন আসি মোচড় বা কীর্তন বা ব্যবর্তন বিকৃতি। আমরা অনেক সময় দেখেছি আমাদের বই যখন আমরা এক পাশ দিয়ে চাপ দিই তখন বইটা কোনা হয়ে থাকে। সবাই কি খেয়াল করেছো সেটা? অবশ্যই খেয়াল করেছো। ধরি এ বি সি ডি একটা আয়তাকার ত্রিমাত্রিক বস্তু। সিডি একটা দৃঢ় অবলম্বনে আটকানো আছে। এখন যদি তুমি এসি তলে যদি এক পরিমাণ বল প্রয়োগ করো, তাহলে কি ঘটবে? তাহলে যেহেতু সি এখানে আটকানো আছে, তাই বস্তুটি এ বিন্দুটা একটু সরে এখানে আসবে, দৈর্ঘ্য এখানে, এবং এ পাশে যেহেতু একটু সরে গিয়েছে, সুতরাং এ পাশেও একটু সরণ ঘটবে। ধরি এটা বি প্রাইম। একটু খেয়াল করো, আগে এ বি সি ডি ছিল একটা আয়তাকার বস্তু। এখন দেখো তো এ প্রাইম বি প্রাইম সি ডি এটা কি বস্তু হলো? সামান্তরিক, তাই না? আচ্ছা, তার মানে কি যে বল প্রয়োগের কারণে একটা বস্তু আয়তাকার থেকে সামান্তরিক হয়ে গেল, অর্থাৎ বস্তুর আকারের পরিবর্তন হলো। এখন আমি যদি বলি যে মোচড় বিকৃতি বা কীর্তন বিকৃতি বা ব্যবর্তন বিকৃতির আমি হিসাবটা কীভাবে বের করব, একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে। দেখো, মোচড় বিকৃতি বা কীর্তন বিকৃতি হচ্ছে একটা কৈনিক বিচ্যুতি বা কোণায় সৃষ্ট কোণ থিটা। ধরি এটা থিটা, হ্যাঁ, এই থিটাটাই হচ্ছে মোচড় বিকৃতি বা কীর্তন বিকৃতি। আচ্ছা, এখন যদি আমি এখানে থিটা বের করি, ধরি এ সি এ প্রাইম একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে tan থিটা সমান কি লেখা যায় বলো তো? আমরা কি জানি? tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব হচ্ছে এ প্রাইম এবং ভূমি হচ্ছে এসি। ঠিক আছে, এ প্রাইম হচ্ছে কি? এই বলের কারণে আপেক্ষিক সরণ। আর এসি হচ্ছে হ্যাঁ, আমরা এখন কি পেলাম তাহলে? tan থিটা সমান এ প্রাইম বাই এসি, যেখানে এ প্রাইম হচ্ছে বলের কারণে সৃষ্ট আপেক্ষিক সরণ এবং এসি হচ্ছে লম্ব দূরত্ব। আর এটাই হচ্ছে আমাদের মোচড় বিকৃতি বা কীর্তন বিকৃতি বা ব্যবর্তন বিকৃতি। এখন আমি যদি ভাষায় প্রকাশ করি তাহলে এভাবে বলতে হবে, বাহ্যিক বল প্রয়োগের কারণে যদি কোনো বস্তুর আয়তন বিকৃতি না হয়ে আকারের পরিবর্তন হয়, অর্থাৎ বস্তুটি
মোচড় খায় বা বা বস্তুটি কৌণিক বিচ্যুতি ঘটে, তাহলে সংশ্লিষ্ট পরিবর্তনে সৃষ্ট কৌণিক বিচ্যুতির পরিবর্তনই হলো মোচড় বিকৃতি বা কীর্তন বিকৃতি বা ব্যাবর্তন বিকৃতি। হ্যাঁ, আমরা যেহেতু বিকৃতি পড়লাম, এখন আসি বিকৃতির এককে। একটু খেয়াল করে দেখো, বিকৃতির একক কিন্তু নেই, কারণ বিকৃতি হচ্ছে একই জাতীয় দুটি রাশির অনুপাত। তার মানে হচ্ছে তুমি যদি দৈর্ঘ্য বিকৃতি দৈর্ঘ্য বিকৃতি মনে করো, দৈর্ঘ্য বিকৃতি কি আছে যে L/L, মানে দুইটা দৈর্ঘ্যের অনুপাত। আমরা জানি কি দৈর্ঘ্যের একক মিটার। এখন যদি তুমি 2 মিটারকে ভাগ করো তাহলে রেজাল্ট কি আসবে? 1। দ্যাট মিনস বিকৃতির কোনো একক নেই। বিকৃতির পরে আসে আমি পীড়ন। পীড়ন কি? পীড়নকে তুমি চাপও বলতে পারো, প্রেশার। আচ্ছা, এখন আমরা কি পড়ে আসলাম তখন, যে কোনো বস্তুকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে বস্তুটির বিকৃতি ঘটে। এখন ওই বিকৃত বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে ওই বস্তুতে একটা নিজস্ব বলের সৃষ্টি হয়, যে বলটা প্রযুক্ত বলের বিপরীতে কাজ করে, আর সেই বলটাই হচ্ছে প্রতিরোধকারী বল। এখন এই বস্তুর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর বিকৃতি প্রতিরোধকারী এই বলই হচ্ছে পীড়ন।